হাতে ফুল নিয়ে গৌরবের মিনারে প্রভাত ফেরি। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ। ২১-এর চেতনা ধারণের প্রত্যয়। প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। ঈদের আগে ইমাম মুয়াজ্জিন ধর্মগুরুরা পাবেন সম্মানীয় ভাতা। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা শপথের দরকার নেই, কার্যকর হবে বিলে। মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। প্রশাসনের কেউ মব প্রশ্রয় দিলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। হাতে ফুল, হৃদয়ে ভালোবাসা নিয়ে প্রভাত ফেরি। গৌরবের মিনারে নেমেছে মানুষের ঢল। মাতৃভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১-এর চেতনা ধারণের অঙ্গীকার সবার। বলছেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা। শাতিলা শারমিনের রিপোর্ট। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই রহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। মাথানত না করার ২১কে শ্রদ্ধা জানাতে ছোট পায়ে স্মৃতির মিনারে শিশুরা। অগ্রজদের আত্মদান আর জাতির শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অভিভাবকরা নিয়ে এসেছেন সন্তানকে। আমি শহীদ মিনারে ঢুকেছি এবং আমার খুব ভালো লেগেছে। শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। ২১শে ফেব্রুয়ারিতে আসি, প্রতি বছর ফুল দেই। একটা জাতির তার আত্মপরিচয় হলো তার ভাষা, তার সংস্কৃতি। It's very peaceful atmosphere. Very peaceful vibes all around. ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারের পথে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনেক ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, তারা পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু বাংলা ভাষাটাকে অনেকটা পাশ কাটিয়ে যাচ্ছে। ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া এবং শুদ্ধ বাংলা ভাষা শেখা। ১৯৫২ সাল মায়ের ভাষা সর্বস্তরে প্রতিষ্ঠার আন্দোলনে ঢাকার রাজপথ রঞ্জিত হয় সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকের রক্তে। তাদের সেই আত্মত্যাগের চেতনা চলমান প্রজন্ম থেকে প্রজন্মে। বিশ্বজুড়ে ২১শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারের দিন হিসেবে। বাংলা সহ সমস্ত মাতৃভাষা চর্চার মাধ্যমে জাগরুক থাকুক। জীবনযাপনের যে মৌলিক অধিকার, তার পরিপন্থী যত শক্তি আছে তারা ২১শে চেতনার সাংঘর্ষিক। সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব। দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। ফুলে ফুলে ভরে ওঠা বেদিতে আবারও শপথ, জাতি হিসেবে আত্মমর্যাদার সঙ্গে আসুক সমৃদ্ধিও। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে আত্মদান, ২১ মানে একটি জাতিরাষ্ট্রের গঠন। অগ্রজদের এই অবদানকে স্মরণ করে রাষ্ট্র হোক মানবিক, বৈষম্যহীন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সদস্য, পরিবার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের জাতকলে ২১ ছিল অবরুদ্ধ, যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। ২১-এর প্রথম প্রহর, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি।
পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলে। পরে সরকারের নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এরপরে দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। জিয়া পরিবারের পক্ষ থেকে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ আমাদের অনুভূতি সেই জন্যই একটু ভিন্ন রকম। ২১-এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। ২১-এর যেটা মূল চেতনা ছিল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে, আর সেই প্রত্যয়ে আজকে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী ও উৎসব ভাতা ঈদের আগেই দেয়া শুরু করবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা শেষে উপদেষ্টা মাহাদি আমিন জানান, নির্বাচনী সব প্রতিশ্রুতি নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে স্মারক ডাক টিকিট উন্মোচন, স্বর্ণচাপা ফুলের চারা রোপণ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদের আগে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। দিনের সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমের সঙ্গে বিকেলে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জানান, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভায় মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বিএনপির একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঈদের আগে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেওয়া শুরু হবে বলেও জানান মাহাদি আমিন। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। ঈদের আগেই পর্যায়ক্রমে সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার গঠনে খুব দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে সরকার। মেধার ভিত্তিতে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরি ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের
অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। শ্রদ্ধায় আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছেন দেশের সর্বস্তরের মানুষ। শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে সর্বত্র শুদ্ধ বাংলা চর্চা ও ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয় জানান আগতরা। ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে মানুষের ঢল। ফুল হাতে সারিবদ্ধভাবে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ২১-এর গান গেয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় অনেকে। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের। সবার আগে শ্রদ্ধা জানাতে চাই শহীদদের জন্য, যাদের জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। মুখের ভাষা, মায়ের ভাষার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, যে রক্তপাত, তার উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি, সেই ভাষা বাংলা। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন ফুল দিতে। এছাড়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনেকে স্মরণ করেন ২১কে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। সাধারণ মানুষের পাশাপাশি প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। এই বাংলা ভাষার জন্য মানুষের প্রাণ দেওয়া, এটা পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার তাৎপর্য তুলে ধরতে অনেকে আসেন সন্তানদের নিয়ে। আমার চাকমা ভাষা সহ পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা থাকুক মাথা উঁচু করে। আমি চাবো ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বিষয়টি অনুধাবন করতে পারে, পার্শ্ববর্তী দেশের বিজাতীয় ভাষায় যদি যেন অনুপ্রবেশ না ঘটায়। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী পোশাক আর নিজস্ব বর্ণমালায় লেখা অমর ২১-এর প্ল্যাকার্ড নিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে। তানজিল হাসনাত, সময় সংবাদ। দীর্ঘদিন গণতান্ত্রিক চর্চার বাইরে থাকা দেশের মানুষের অধিকার ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সকালে এফডিসিতে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি গণতান্ত্রিক চর্চায় তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, দলীয়করণ ও আত্মীয়করণের জন্য ধ্বংস হয়েছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলো ঠিক করতে নতুন সরকার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের যে বার্তা দিচ্ছে তা ইতিবাচক সূচনার ইঙ্গিত। বেশ অনেক বছরে দেশের মানুষ গণতন্ত্র যথাযথভাবে অনুশীলন করতে পারে নাই। এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। যতখানি ভেবেছি আমরা তার চেয়েও বেশি। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। সময় সংবাদকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, ১২ মার্চ কিংবা ২-১ দিন পরে শুরু হবে নতুন সংসদের কার্যক্রম। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে, পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সমূহ উপস্থাপন করা হবে। শপথ। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বিএনপি। এবার সংসদ অধিবেশন শুরুর অপেক্ষা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আগামী ১২ মার্চ কিংবা এর ২-১ দিন পরে বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সময় সংবাদকে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার নিয়ম রয়েছে। সেই হিসেবে মার্চের দ্বিতীয় সপ্তাহে অধিবেশন ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সরকার।
নির্বাচনের পরে গেজেট নোটিফিকেশন হয়েছে ফলাফলের সেদিন থেকে 30 দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকার নিয়ম আছে। ওই হিসাবে আমরা আগামী মার্চের 12 তারিখ অথবা তার 2-1 দিন পর আমরা সংসদ অধিবেশন বসার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সালাউদ্দিন আহমদ জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। উপস্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ ও শোক প্রস্তাব। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া অন্তত 15 দিন আগে প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অধিবেশন ডাকতে হয় বলেও জানান তিনি। সংসদ অধিবেশনের যেদিন বসবে তার আগে থেকে কমপক্ষে 15 দিন আগে প্রজ্ঞাপন করতে হবে রাষ্ট্রপতিকে সংসদে আহ্বানের জন্য। এটা সংসদ সচিবালয় করবে। সেই অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হবে, অধ্যাদেশগুলো উপস্থাপন হবে, শোক প্রস্তাব হবে, রাষ্ট্রপতির ভাষণ হবে। শপথ করিতেছি যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। বিরোধী দলীয় নেতা হন 11 দলীয় ঐক্যের নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা করে শপথ নেয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমেই বিষয়টি কার্যকর হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। প্রশাসনের কেউ গোপনে মবকে প্রশ্রয় দিলে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজ নিজ এলাকায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। শনিবার পিরোজপুরে মহান শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন। এ সময় তিনি বলেন, দুর্নীতির কারণে বিগত 1.5 বছর দেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়নি, সেগুলো চিহ্নিত করে দ্রুত কাজ করা হবে। বিভিন্ন রকম দুর্নীতির কারণে তো আমরা বিভিন্ন এই গত 1.5 বছরে আমাদের অনেক ধরনের অবকাঠামোগত কাজগুলি আমরা কোনো টাকা পয়সা পাই নাই, কাজ হয়নি। তো আমাদের উচিত হবে যে এই দুর্নীতি জিরো টলারেন্স, এই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, আলাদা করে শপথ নেওয়ার কিছু নেই। সংসদে বিল উত্থাপনের মাধ্যমে স্বাভাবিকভাবেই গণভোটের হ্যাঁ জয়যুক্তের বিষয়টি কার্যকর হয়ে যাবে। হ্যাঁ না ভোট হয়েছে গণভোট, সেখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে। হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হ্যাঁ কার্যকরী হবে। বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অভিযোগ করেন, প্রশাসনের মধ্যেও কেউ গোপনে মবকে প্রশ্রয় দিচ্ছে। সরকার তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেন। একটি মহলকে আমরা দেখি এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের থেকেও গোপনে গোপনে অনেকে মবকে পৃষ্ঠপোষকতা করেন। এদিকে মংলা সমুদ্র বন্দর পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সম্ভাবনা ও সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বন্দরটিকে আরো গতিশীল ও উন্নত করতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। সক্ষমতার শতভাগ আমরা এটা ব্যবহার করতে চাই। চিটাগাং বন্দরও বাংলাদেশের বন্দর, মোংলা বন্দরও বাংলাদেশের বন্দর। বন্দরের সভাকক্ষে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম চলমান ও নতুন প্রকল্পসমূহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারিফ রহমান, সময় সংবাদ। দেশের ইতিহাস ও সংস্কৃতিতে কেউ আঘাত হানলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে নিজ নির্বাচনী এলাকায় এক গণসংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, দেশের জনগণ ধর্ম নিয়ে কুরাজনীতি ও উগ্রতা পছন্দ করে না। ধর্মকে বিকৃত করে সাংঘর্ষিক কিছু আপামর জনগণ মেনে নেবে না। এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে তিনি বলেন, বাংলা ভাষা শিক্ষাকে বিশ্বমানের করতে দেশ ও জাতির প্রতি ভাষার উপর সম্মান রাখার আহ্বান জানান। সরকারের জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব আছে দেশ জাতিকে রক্ষা করা, আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মকে রক্ষা করা, কিন্তু একই সাথে আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতিকে রক্ষা করা। এর কোনোটাতে যদি কেউ আঘাত করতে চায় আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় দিব না ইনশাআল্লাহ। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি যে ভাষা শিক্ষা আমাদের দেশের শিক্ষাক্রমে আমরা অনেক বেশি জোর দেব ইনশাআল্লাহ। সবচেয়ে আগে আসবে মাতৃভাষা
বাংলা ভাষার শিক্ষা। এলডিসি উত্তোলন পিছিয়ে দিতে সরকার সঠিক পথেই চলছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর শ্রমিক অধিকারের সুরক্ষা দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারের পাশে থাকতে চান ব্যবসায়ীরা। ইন্টারিম গভর্নমেন্ট আসলে যত স্টেক হোল্ডার ছিল সবারকে সম্পৃক্ত করে নাই, ব্যবসায়ীদেরকে তো তারা গণনার মধ্যেই নেয় নাই। কমিটমেন্ট করে এক, কাজ করে আরেক। আমরা লেবার ইস্যু নিয়ে দেখেছি যে এক ধরনের কনসেনসাস হয়েছে, বাট বাস্তবে দেখা গেল গেজেট করে আরেক জিনিস। আমাদের অনেক ক্ষতি শিকার হতে হবে ভবিষ্যতে। ব্যবসায়ীদের চোখে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেয়ার পথে এমন নানা সমস্যা তৈরি করে গেছে সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকার, যা সমাধানের দায়িত্ব নিতে হবে নবগঠিত বিএনপি সরকারকে। এই সরকারের জন্য কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল, ইকোনমিক ইজ এ ইম্পর্টেন্ট এরিয়া। মানুষের এক্সপেকটেশন অনেক কিন্তু হাই। এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণ পিছিয়ে দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে ক্ষমতা নেয়ার পর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বর্তমান সরকার, যা চাপমুক্ত করেছে ব্যবসায়ীদের। এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে যাবার যে পরিকল্পনা নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আসলে রেডি না, কারণ আমাদের ইকোনমিক পজিশন একদমই ভালো না। এর আগের অনেক ফুলি ভাবে দেখানো হয়েছে। এই সুবিধা পেতে যে পথে হাঁটা দরকার সরকার সেই পথেই হাঁটছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই অতিরিক্ত সময় চাওয়ার ক্ষেত্রে দুটো টাইম পিরিয়ড আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে জাতিসংঘের যে কমিটিটা, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, যে কমিটির কাজ হচ্ছে এলডিসি কারা থাকবে, কারা চলে যাবে এলডিসি থেকে, এটা ঠিক করা। সেই কমিটির মিটিং আছে যা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। সিডিপি সেটা পর্যবেক্ষণ করে দেখবে। এটা হচ্ছে ইউজুয়াল রুট, যে রুটটা যারা এক্সটেনশন পেতে চায় তারা সাধারণত নেয়। শ্রমিকদের অধিকার সুরক্ষা সহ মন্ত্রিসভার অভিজ্ঞ সদস্যদের দূরদর্শী কৌশল বাস্তবায়নে সঙ্গে থাকতে চান ব্যবসায়ীরা। পাট খাত যেমন একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এই পোশাক শিল্প বিলুপ্তির শুরুটা গত সরকারের শ্রম মন্ত্রণালয় বিশেষ করে দিয়ে গেল। এইসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ সংশ্লিষ্টদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটায় জমে উঠছে রাজধানীর বিপণী বিতানগুলো। ভিড় এড়াতে অনেকে আগে ভাগেই যান মার্কেটে। প্রথম দিকে শিশুদের কেনাকাটা সারছেন তারা। নানা রঙের পোশাকে রঙিন রাজধানীর বিপণী বিতানগুলো। ছুটির দিনে রাজধানীর শিশুদের পোশাকের দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। রমজান শুরুর পর থেকেই অনেকেই সারছেন তাদের ঈদের কেনাকাটা। সঙ্গে আছে পরিবারের ছোট্ট সদস্যটিও। আমি অনেক সুন্দর ধরনের পোশাক কিনেছি। আমি এখান থেকে আমার পার্টি ড্রেস কিনেছি, ওখান থেকে আমার সুতি জামা কিনেছি। প্রথমের জন্য কেনার জন্য আসছি, এখন মেয়েটা কিনা ছেলের জন্য কিনবো। পিঙ্ক কালার জামা কিনেছি, আরেকটা কিনবো। আজকে শনিবার, সরকারি ছুটি আছে, একটু ফাঁকা আছে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসে যায়। বিক্রেতারা বলছেন সারারা, পার্টি ফ্রক, পাঞ্চু ধরনের পোশাক রয়েছে শিশুদের চাহিদার শীর্ষে। পাঞ্চু এগুলো চলতেছে, লেহেঙ্গা চলতেছে আমাদের ভালো, সারারা চলতেছে, যেগুলো এই টাইপের গুলো খুব ভালো চলতেছে। তবে অতিরিক্ত দাম হাঁকানোর অভিযোগও রয়েছে ক্রেতাদের। জিনিসের অনেক দাম, মানে কাপড় হিসেবে অনেক দাম, মানে করা যায় না, দামে মেটানো যায় না। যে পণ্যটা 1000 টাকা বিক্রি করে তারা দাম চায় 3000, 3200, 3500 এমন। এই যে রোজা আসবে, ঈদ আসবে, দাম বাড়বে, এরকম কোনো সিস্টেম আমাদের নাই। আমাদের ফিক্সড প্রাইসের জন্য সীমিত লাভ, সেল বেশি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি আরও বাড়ার আশা ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ভাষার জন্য জীবন দেয়া এক অমর শহীদের স্মৃতি ধরে রাখতে গড়ে উঠেছে একটি জাদুঘর, কিন্তু সেখানে নেই ইতিহাসের সংরক্ষণ, কোনো স্মারক বা প্রামাণ্য দলিল। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাচুয়া গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি জাদুঘর এখন কেবল নামেই জাদুঘর। 1.5 যুগ পেরিয়ে গেলেও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচোয়া গ্রামে জন্ম ভাষা শহীদ আব্দুল জব্বারের। সবুজে ঘেরা এ জনপদেই বেড়ে উঠেছিলেন তিনি। সাধারণ জীবনযাপন করলেও ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। 1952 সালের ভাষা আন্দোলনে রাজপথে নেমে মাতৃভাষার অধিকারের দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দেন তিনি। সেই আত্মত্যাগ তাকে স্থান দিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাতারে।
যে গ্রামে জন্ম নিয়েছেন এমন বীর সন্তান সেই পাঁচোয়া গ্রামটির নামকরণ করা হয়েছে ভাষা শহীদ আব্দুল জব্বার নগর। তার স্মৃতিকে ধরে রাখতে 2008 সালে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। কিন্তু 1.5 যুগ পেরিয়ে গেলেও এখনও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। স্থানীয়রা জানান, প্রতি বছর মাতৃভাষা দিবসের আগ মুহূর্তে জাদুঘরটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, কিন্তু সারা বছর তেমন কোনো কর্মকাণ্ড থাকে না। প্রায় 1460 বর্গফুট আয়তনের গ্রন্থাগার ও জাদুঘরটিতে 4000-এর বেশি বই থাকলেও নেই পাঠকের আনাগোনা। জাদুঘরে শহীদ জব্বারের ছবি, ব্যবহৃত জিনিসপত্র বা উল্লেখযোগ্য কোনো স্মারকও নেই। স্মৃতি জাদুঘরটি শুধু নামেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ওনার কোনো ব্যবহৃত বা কোনো স্মৃতিচিহ্ন এখানে নাই। ফেব্রুয়ারি আসলে সবাই খোঁজখবর নেয়, আগে খোঁজখবর রাখে না। ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগারটি পরিদর্শন করতে আসে, যখন দেখে শুধু বই, জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র নাই, তখন আমাদেরকে বলে আপনারা এখানে কি করেন। উপজেলা প্রশাসন বলছে, জব্বার নগরের নামে সরকারি গ্যাজেট, সড়ক সংস্কার, ভাষা শহীদের নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ দর্শনার্থী বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। এটাকে আরো বড় পরিসরে কিভাবে করা যায় এবং এখানে দর্শনার্থীর সংখ্যা বাড়ানো যায় সেটা আমরা পরিকল্পনা করেছি। 1919 সালে জন্মগ্রহণ করেন ভাষা শহীদ আব্দুল জব্বার। নতুন প্রজন্মের কাছে তার আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা ও স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ময়মনসিংহবাসীর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। চলছে অমর একুশের বইমেলার আয়োজনের প্রস্তুতি। বইপ্রেমী মানুষ, লেখক আর প্রকাশকদের পদচারণায় মুখর হয়ে ওঠার অপেক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণ। নির্বাচনের কারণে শুরু হতে দেরি হলেও ভালো সাড়া পাওয়ার আশা আয়োজকদের। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বইমেলার আয়োজন ঘিরে প্রাণবন্ত হয়ে ওঠে বাংলা একাডেমি প্রাঙ্গণ। বিশেষ করে পহেলা ফাল্গুন 21শে ফেব্রুয়ারিতে দেখা যায় ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তবে এবারের চিত্র ভিন্ন। নির্বাচনের কারণে এবার বইমেলা শুরু হচ্ছে দেরিতে। পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আয়োজন, আর সেই অপেক্ষায় আছেন বইপ্রেমীরা। আমার জীবনের প্রথম দেখলাম যে 21শের বইমেলা 21শে হচ্ছে না, কিন্তু একদিক দিয়ে চিন্তা করলে দেখা যায় দেশের তো কোনো না কোনো কাজে লাগছে। বইমেলা পরে শুরু হবে, ব্যাপারটা আসলে একটু খারাপ লাগার। বাংলা ভাষা ও সাহিত্যকে ঘিরে দেশের সবচেয়ে বড় এই আয়োজন সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা। প্রায় 1150টা আপনার হচ্ছে যে বরাবর যেটা হয় তার থেকে একটু বাড়তিই করা আছে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। ফাল্গুনের দিনটা পাওয়া যায় সব সময়, তার উপরে 21শে ফেব্রুয়ারির দিন একটা বিশাল ক্রাউড হচ্ছে যে থাকে, সেটাও এবার মিস হয়েছে। দেরিতে শুরু হলেও মেলায় ভালো সাড়া পাওয়ার ব্যাপারে আশাবাদী আয়োজক কমিটি। বাংলা একাডেমি প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছে কর্মীরা। আয়োজকরা বলছে, বইমেলা শুরু হলে এ প্রাঙ্গণ ফিরে পাবে তার চেনা চাঞ্চল্য। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সামাজিক মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের কলকাতায় রবীন্দ্র সদন এলাকায় মহান 21শে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সামনে একাডেমি অফ ফাইন আর্টস সংলগ্ন রাস্তায় নজর কাড়ে বাংলায় বর্ণমালা, কবিতা আবৃত্তি, গান পরিবেশন আর বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কেউ কেউ। ভাষা ও চেতনা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। আমাদের যে ভাষা শহীদ আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে সমবেতভাবে আমরা এখানে আসলাম। এই দিনের গুরুত্ব তো সব থেকে বেশি, কারণ আমরা তো যারা কথা বলি, কথা বলতে পারি, ঈশ্বর প্রদত্ত আমাদের এই ক্ষমতা রয়েছে, তারা তো ভাষা ছাড়া আমরা অচল। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।
বিশ্বের বিভিন্ন দেশের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এর রায়ের ফলে আরোপিত শুল্ক বাতিল সহ সংগৃহীত $175 বিলিয়ন বেশি শুল্ক ফেরত দিতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বিতর্কিত শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির একটি আপিল আদালত। রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন তা ইখতিয়ারের বাইরে। 127 পৃষ্ঠার নতুন রায়ে আপিল আদালত বলেছেন, শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের একক ক্ষমতার বিষয় নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদরা জানান, IEEPA ভিত্তিক ট্রাম্পের শুল্ক থেকে $175 বিলিয়ন বেশি আদায় হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ওই অর্থ ফেরত দিতে হতে পারে। আর প্রশাসনকে উচ্চতর আইনি লড়াইয়ের সুযোগ দিতে এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না বলে জানান আদালত। ট্রাম্প আপিল আদালতের রায়কে অত্যন্ত পক্ষপাত দুষ্ট উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা সরাসরি সবকিছুর উপর 10% শুল্ক আরোপ করছি। এটা করা একদম সঠিক সিদ্ধান্ত ছিল এবং তা কার্যকর হচ্ছে। এতে আমাদের দেশের অনেক অর্থ আসবে। আর প্রায় 5 মাসের সেই সময়ে আমরা প্রয়োজনীয় বিভিন্ন তদন্ত করব, যাতে অন্য দেশগুলোর উপর ন্যায্য শুল্ক বা প্রয়োজনে শুল্ক আরোপ করা যায়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই চীন, কানাডা, ভারত, মেক্সিকো সহ প্রায় সব দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক কমিয়ে গেল 9 ফেব্রুয়ারি তা 19% করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ধ্বংসস্তূপের মধ্যে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টায় হামাস। নতুন নেতৃত্ব বেছে নিতে এরই মধ্যে গোপনে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। গাজা, পশ্চিম তীর এবং বিদেশে অবস্থানরত সদস্যদের অংশগ্রহণে নিজেদের প্রধান বাছাই করবে হামাস। এদিকে উপত্যকায় গোপনে ভোট শেষ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা আনতে সেনা পাঠাচ্ছে মরক্কো, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশ। ভোটের মাধ্যমে নিজেদের অন্তর্বর্তী প্রধান বেছে নিচ্ছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, গাজা দখলকৃত পশ্চিম তীর এবং সংগঠনটির বিদেশে থাকা সদস্যদের মধ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে গাজায় গোপনে ভোট শেষ হয়েছে, তবে কিছু জায়গায় নির্বাচন বাকি থাকায় ফলাফল ঘোষণা হয়নি। এ ভোটের মাধ্যমে নির্বাচিত নেতা 1 বছরের জন্য দায়িত্বে থাকবেন। অন্যদিকে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা আনতে সেনা পাঠানোর অঙ্গীকার করেছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের এক বৈঠকে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সের কমান্ডার এ তথ্য জানান। এদিকে ট্রাম্পের বোর্ড অফ পিস গাজা উপত্যকায় ইসরায়েলের অবৈধ দখল আরও শক্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি বাহিনী উপত্যকায় নতুন নতুন বাফার জোন তৈরি করছে বলেও জানায় তারা। আর খাদ্য ও অন্যান্য ত্রাণ প্রবেশেও বাধা দিচ্ছে দখলদাররা। বরকতুল্লাহ, সময় সংবাদ। যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে পর্তুগালে। বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে লিসবন ও পোর্তোর স্থায়ী শহীদ মিনারে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21-এর প্রথম প্রহরে পর্তুগালের রাজধানী লিসবনের স্থায়ী শহীদ মিনারে 52 ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান পর্তুগাল প্রবাসীরা। স্থানীয় সময় ঠিক 12টা 1 মিনিটে পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কর্মকর্তারা। এরপর শ্রদ্ধা জানায় পর্তুগাল বিএনপি, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন সহ প্রবাসীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন তারা। তুলে ধরেন দিবসটি ঘিরে তাদের অনুভূতি। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসে আলোচনা সভার পাশাপাশি দেশটির বন্দরনগরী হিসেবে পরিচিত পোর্তোতেও রয়েছে প্রবাসী বাংলাদেশিদের নানা আনুষ্ঠানিকতা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। যথাযথ মর্যাদায় কানাডার টরেন্টোতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নগরের ডেনটোনিয়া পার্কে শহীদ মিনারে ২১-এর প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শুধু বাংলা ভাষাভাষীরাই নন, প্রভাত ফেরিতে অংশ নেন টরেন্টোর স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ ভিন্ন ভাষাভাষী মানুষ। টরেন্টো থেকে আরও জানাচ্ছেন রাশেদ লিমন। বাঙালির অন্যতম অর্জন রক্ত দিয়ে কেনা বাংলা ভাষা, আজ তা পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কানাডার টরেন্টোয় তুষারের মধ্যেই শত শত মানুষ জড়ো হন শহীদদের শ্রদ্ধা জানাতে। নগরের ড্যানফোর্থ এলাকায় ডেন্টোনিয়া পার্কে শহীদ মিনারে স্থানীয় সময়ে ঠিক রাত 12:01 শুরু হয় আনুষ্ঠানিকতা। টরন্টোর কনসাল জেনারেল প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ বেদিতে, পরে স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। অনেক প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশি কমিউনিটি একটা লিডারশিপ রোল প্লে করে আমরা মাতৃভাষাকে মাদার ল্যাঙ্গুয়েজ ডেকে আমরা এভাবে সেলিব্রেট করতে পারতেছি। এখানে থাকতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এই স্মৃতিস্তম্ভটি নির্মাণে আমি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি, আর এটি বাংলাদেশি কানাডীয় কমিউনিটি এবং এই পাড়ার জন্য এক অনন্য সাক্ষ্য। এখানে উপস্থিত থাকতে পারা আমার জন্য সত্যি অনেক সম্মানের। বহু বছর আগে বাংলা ভাষা রক্ষায় তরুণরা যে ত্যাগ স্বীকার করেছিলেন তা স্মরণ করতে পারা অত্যন্ত গর্বের। আজকের দিনটি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য। আজকে বিশেষ দিনে অংশ নিতে পেরে আমি আনন্দিত। হাজার ক্রোশ দূরেও নিজ ভাষা আর শহীদদের প্রতি একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশের রাজনৈতিক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। সামিল হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টরন্টোবাসী সব বাঙালি যারা আছি সবাই একত্রিত হয়ে আজকে এই ভাষা দিবসে রাত 12টার পরে কনকনে ঠান্ডা বরফ, তারপরে সবাই আমরা এসেছি। আজকের এই মহান 21শে ফেব্রুয়ারি দিনটাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবেও পালন করা হয় সারা বিশ্বে। আমরা বাংলাদেশকে এই 1000 মাইল দূরে এই বিদেশে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছি এবং বাংলাদেশকে তুলে ধরতে পারতেছি। আমরা তীব্র শীত উপেক্ষা করে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি তাদের কণ্ঠে নতুন বাংলাদেশের অগ্রযাত্রার প্রত্যাশা সবার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বরকত, সালাম, রফিক, জব্বার সহ অনেকেই ভাষার মর্যাদা রক্ষার জন্য, ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন। আজকে তাদেরকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করি। ভাষার সংস্কৃতি, কৃষ্টি চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে বাংলাদেশের একটি সুন্দর যোগসূত্র স্থাপন হবে। 2021 সালে টরন্টোতে নির্মিত হয় এই স্থায়ী শহীদ মিনার। বুকের তাজা রক্ত দিয়ে সেদিন বাঙালি যে ভাষাকে কিনেছিল, সেই চেতনা আজ ছড়িয়ে গেছে দেশ থেকে দেশান্তরে। তারই প্রমাণ এই সাদা শুভ্র দেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে সুষ্ঠুভাবে ভোট দিয়ে নিজেদের এলাকার প্রার্থীদের জয়যুক্ত করতে পেরে খুশি জার্মান প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচিত সরকার যাতে প্রবাসীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন, এমন প্রত্যাশা তাদের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেন বিশ্বের নানা প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছিল, যার মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিজেদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করেছেন বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি।
ভোটে নিজেদের এলাকার প্রার্থীকে জয়যুক্ত করতে পেরে খুশি জার্মান প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচিত সরকার দেশের ভঙ্গুর অর্থনীতিকে শুধু মজবুত নয়, টেকসই উন্নয়ন ও আর্থসামাজিক প্রেক্ষাপট বদলে দেবে বলে প্রত্যাশা তাদের। পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের সমস্যার সমাধান করবেন বলেও আশা প্রকাশ করেছেন জার্মান প্রবাসীরা। নতুন সরকার প্রবাসীদের জন্য এবং প্রবাসীদের ফ্যামিলির জন্য সুষ্ঠু সুন্দরভাবে কাজ করবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করবে। বাংলাদেশে যত সমস্যা আছে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করবেন। পাসপোর্ট থেকে শুরু করে ভিসা জটিলতা দূর করা সহ প্রবাসীদের সমস্যা সমাধানে নতুন সরকারের আন্তরিকতা দেখতে চান জার্মান প্রবাসীরা। অতীতের সকল নির্বাচনের চাইতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মতো প্রবাসীদেরও আগ্রহ ছিল ব্যাপক। নতুন সরকার প্রবাসী বান্ধব হবে এবং একই সাথে সংবিধানের যে 3 মূলনীতি সাম্য, সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করবে এমন প্রত্যাশা জার্মানিতে বসবাসরত প্রবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় পৌঁছে এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে টানা 2 ঘন্টা অনুশীলন করেছে লাল সবুজ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন আফিদা, ঋতুপর্ণারা। দীর্ঘ পথ পাড়ি দেয় ফুটবলারদের চোখে মুখে ভ্রমণ ক্লান্তি থাকলেও ইনজুরি না থাকায় স্বস্তি কোচিং স্টাফের। মূল পর্ব শুরুর আগে আগামী 25 ফেব্রুয়ারি স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে নারী দল। জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, মিশন অস্ট্রেলিয়ার আগে এমন অনেক দেশের সঙ্গেই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলার কথা শুনিয়েছিল বাফুফে। তবে আশ্বাসেই শেষ হয়েছে ফেডারেশনের প্রস্তুতি, বাস্তবে আলোর মুখ দেখেনি। আগামী 3 মার্চ 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ অভিযানে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। 6 মার্চ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী উত্তর কোরিয়া। এএফসি আগামী 27 ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে তুলবে। তার আগে বাফুফের ব্যবস্থাপনায় নারী দলের ঠাঁই হয়েছে সিডনির এই ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে। এখানেই 6 দিনের অনুশীলন ক্যাম্প করবে লাল সবুজ। মাঝে 25 ফেব্রুয়ারি স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে আফিদারা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিডনিতে পৌঁছানোর পর অল্প সময় বিশ্রাম নিয়ে সকালে ভ্যালেন্টাইন পার্কে অনুশীলনে নেমে পড়ে ফুটবলাররা। সকাল 8টা থেকে 10টা 2 ঘন্টা নিজেদের প্রস্তুতি সেরেছেন ঋতুপর্ণারা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হাতে সময় পাবে ফুটবলাররা। অস্ট্রেলিয়ায় আসার পথে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও দলে ইনজুরি সমস্যা না থাকায় নির্ভর কোচিং স্টাফ। ভ্রমণজনিত যেই ক্লান্তি সেটা তো আছে প্লেয়ারদের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির সংখ্যা আমাদের মধ্যে নেই। আমরা সবাই মোটামুটি ফিট আছে প্লেয়াররা। সো আমরা চেষ্টা করছি এখন ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে প্লেয়ারও চেষ্টা করতেছে। আজকে ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। এশিয়ান কাপের আগে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের সুযোগ সুবিধায় সন্তুষ্ট গোলরক্ষক কোচ। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের ফ্যাসিলিটিটা আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের ফ্যাসিলিটিস দরকার সবই এখানে আছে। সো আমাদের এইটা নিয়ে আসলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। বাংলাদেশ দল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে আগামী 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বে। পারভিন আক্তার, সময় সংবাদ। আইসিসির সঙ্গে বিসিবির সম্পর্ক ভালো না থাকায় বোর্ডের সরকার হস্তক্ষেপ করলে নিষেধাজ্ঞা আসতে পারে, এমন মন্তব্য করেছেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। তার মতে আমিনুল হক ক্রীড়াবিদ হওয়ায় যে কোনো সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত ধরে শুধু ক্রিকেট নয়, দেশের ক্রীড়াঙ্গন পৌঁছাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে বলেও প্রত্যাশা ফারুকের। ফুটবল দলের সাবেক অধিনায়ক হওয়ায় যে কোনো সমস্যার সমাধান করা সহজ হবে বলেও মত তার। ক্রীড়াঙ্গনের নতুন কান্ডারি আমিনুল হক, সাফ জয়ী দলের সদস্য, সাবেক অধিনায়ক, দায়িত্ব নিয়েছেন নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পরিবর্তন আসে দেশের ক্রীড়া সংস্থাগুলোর কমিটিতেও। বিসিবির বর্তমান বোর্ড নিয়ে অসন্তোষ ছিল আমিনুলের। এখন এই বোর্ডে কি পরিবর্তন আনবেন আমিনুল? পরিবর্তন আনলে কি ধরনের সমস্যার মুখে পড়তে হবে সেই প্রশ্ন আছে। বোর্ডের উপর সরকারি হস্তক্ষেপ কিভাবে নেবে আইসিসি? বর্তমানে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মোটেও ভালো নয়। বোর্ডের সহসভাপতির শঙ্কা, অযাচিত হস্তক্ষেপ হলে ক্ষতির মুখে পড়তে পারে দেশের ক্রিকেট। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনে থেকে আপনি এক জিনিস যেটা চিন্তা করেন তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। আমি শিওর উনি অনেক জিনিস চিন্তা করবেন। আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, তবে আইসিসি আপনি ধরে রাখেন আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই।
যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। তবে নতুন ক্রীড়া মন্ত্রীকে নিয়ে আশাবাদী সাবেক বোর্ড প্রধান আমিনুল হক। ক্রীড়াঙ্গনের লোক হওয়ায় কাজ করাটাও সহজ হবে তার জন্য। ফারুকের মতে শুধু ক্রিকেট নয়, ক্রীড়াঙ্গনের প্রতিটি বিভাগেই তার অধীনে ভালো করবে বাংলাদেশ। স্পোর্টসম্যানদের যে রিয়েল অর্থে যে সমস্যাগুলো উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে এবং উনি ওইটা অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারবে। এবং আমার মনে হয় যে উনি আমাদের বাংলা জাতীয় দলের ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড ফুটবলের, এবং তার সঙ্গে আমরা সার্ক জিতেছি আমরা, এবং আই এম শিওর যে উনি ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটটা একটা অন্য স্তরে নিয়ে যাওয়া উচিত আর কি। এটা শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশ স্পোর্টস অ্যাজ এ হোল, সব গেমস আমি সব জায়গায় সে নজর দেবেন, এটি আমার ওনার কাছ থেকে আমার আশা। সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়েও কাজ চলমান বলে জানান ফারুক। ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। উনি একজন ফর্মার ক্যাপ্টেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান থাকলেও ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ এই দিনটিতে ক্রিকেট বোর্ডে ছিল না জাতীয় পতাকা। সরকারি নির্দেশনা থাকার পরও কেন পতাকা উত্তোলন করা হয়নি বোর্ডে জানতে চাইলে এ বিষয়ে দায়সারা জবাব দিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন এক ঝাঁক তরুণ, যার জন্য আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। শুধু দেশেই না, বিশ্বব্যাপী দিনটি পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এই বিশেষ দিনটিতে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে। কিন্তু ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও এই বিশেষ দিনটিতে পতাকা অর্ধনমিত রাখা তো দূরের কথা, বিসিবিতে উঠছে না বাংলাদেশের জাতীয় পতাকা। ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য 25 সদস্যের পরিচালনা পর্ষদ রয়েছে, তারপরও যেন অভিভাবকহীন বিসিবি। অথচ রাজধানী ঘুরে দেখা যায় বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মেনেই জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিশেষ এই দিনটি পালন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেসব নিয়মের তোয়াক্কা করে না। শহীদ দিবসে বিসিবিতে ছিল না কোনো আয়োজন। মূল গেইটে ও কার্যালয়ের বাইরে শুধু দুটি ব্যানার টানিয়েই নিজেদের দায়িত্ব সেরেছে ক্রিকেট বোর্ড। অথচ সরকারের পতাকা বিধিমালায় স্পষ্ট নির্দেশনা আছে, শহীদ দিবসে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। এ বিষয়ে জানতে বিসিবির বেশ কজন পরিচালককে কল করেও পাওয়া যায়নি। অবশেষে বিসিবির প্রধান নির্বাহীকে পাওয়া যায়, যদিও তিনি দিলেন দায়সারা উত্তর। ভাই আসসালামু আলাইকুম। ভাই আজকে তো 21 ফেব্রুয়ারিতে তো ভাই যে একটা জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান আছে। আমি ভাই একটু ক্রিকেট বোর্ডে আসছিলাম, দেখি কোনো পতাকাই নেই, মানে বাংলাদেশের কোনো পতাকাই উঠছে না। অতীতে তো ভাই সবসময় ছিল দেখেছি, এবারে একটু ব্যতিক্রম দেখলাম, যে এবার তো নাই, মানে কোনো পতাকাই নাই। বুঝি না, এটা সব মিস করছে হয়তো। আমার যেটা মনে হয় যদি না থেকে থাকে, তাহলে তো না থাকার কোনো সুযোগ নেই। যদি বিজয় দিবস দিনগুলোতে এভাবে করে। অতীতে শহীদ দিবসে এমন চিত্র দেখা যায়নি ক্রিকেট বোর্ডে। এবার নতুন নজির স্থাপন করলো বিসিবি। সম্প্রতি নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ক্রিকেট বোর্ড যেন জবাবদিহিতার ঊর্ধ্বে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে মার্চের দ্বিতীয় সপ্তাহে। নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিন ধর্মগুরুরা পাবেন সম্মানীয় ভাতা। মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশনা। প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান। এবং গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আলাদা শপথের দরকার নেই, কার্যকর হবে বিলে। মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। প্রশাসনের কেউ মব প্রশ্রয় দিলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।